আজ থেকে মাত্র ১০০ বছর আগে সৌদি আরবে মাইলের পর মাইল শুধু মরুভূমি দেখা যেত, কিন্তু এখন এখানে আছে আকাশ ছোঁয়া সব ইমারত। ধন সম্পত্তিতে ফুলে ফেঁপে উঠেছে দেশটি। আরও উন্নত সব প্রযুক্তি ব্যবহার করে খুব তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছে গেছে এই সৌদি আরব। আর বর্তমানে পৃথিবীর সব ধনী দেশের তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে সৌদি আরব। খনিজ তেলের সবথেকে বড় এক্সপোর্টার এই সৌদি আরবই। পৃথিবীর মোট খনিজ তেলের ১৭% রয়েছে এখানেই। আর সৌদি আরবের এই বিশাল পরিমাণ ধন দৌলত দেখা যায় তার ৯০%-এর বেশি আসে এই তেলের খনি থেকেই। যে সৌদিরা একসময় যাযাবরের মতো জীবনযাপন করত, এখন তাদের বাড়ির গ্যারেজে একের পর এক লাক্সারিয়াস কার রয়েছে। আর সৌদি আরবের অনেক শেখরা সোনার টয়লেট ব্যবহার করেন। ঠিকই শুনেছেন, সোনার টয়লেট। ঠিক এতটাই ধনী সৌদি আরবের লোকজন। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র কি তেলের জন্য এই দেশটাতে উন্নতি হয়েছে? আপনি একটা জিনিস ভাবতে পারেন, তেল তো নাইজেরিয়া এবং ভেনেজুয়েলাতেও আছে, কিন্তু এই দেশ দুটো তো সৌদি আরবের মতো ধনী নয়, উল্টো গরিব দেশের তালিকায় পড়ে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে আজ থেকে ২০০ বছর আগে সৌদি আরব কেমন ছিল আর তারা কিভাবে খনিজ তেলের মাধ্যমে পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকায় নিজের জায়গা তৈরি করে নিয়েছে। আর সৌদি আরবের এত ধনী হয়ে ওঠার পেছনে কার কার অবদান ছিল। ১৯৩২ সালে আব্দুল আল আজিজ সৌদি আরবের সূচনা করেন। আর এটা সেই সময় ছিল যখন সৌদি আরবে তখনও তেল পাওয়া যায়নি। আর সে সময় সৌদি আরবকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটা মনে করা হতো। এখানকার লোকজনেরা কাঁচা খাবার খেত আর কৃষিকাজ ছিল এখানকার লোকেদের প্রধান জীবনযাপনের রাস্তা। কিন্তু মরুভূমির দেশ হওয়ায় চাষাবাদও সহজ ছিল না। এখানে তখন সবথেকে বেশি চলত খেজুরের চাষ, এবং যানবাহনের জন্য তারা উট এবং ঘোড়া ব্যবহার করত। আজ এখানে বিরাট বিরাট বিলাসবহুল প্রাসাদ দেখা যায়। একটা সময় সেখানে মাটির ভাঙাচোরা ঘর দেখা যেত। এখানকার কিছু লোক হস্তশিল্পের সঙ্গে যুক্ত ছিল। তবে সৌদি আরব সহ বাকি উপসাগরীয় দেশগুলোতে সেই সময় মুক্তার চাষ বেশ জনপ্রিয় ছিল। এখানকার লোকেরা সমুদ্র থেকে মুক্ত খোঁজার কাজ করত, তারপর সেই মুক্তা থেকে শৌখিন গয়না বানানো হতো। তেলের ব্যবসা শুরুর আগে সৌদি আরবের লোকেদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা ছিল। আপনি জানলে হয়তো আশ্চর্য হবেন, আজ যে সৌদি আরবে কাজের খোঁজে প্রতি বছর হাজার হাজার ভারতীয় আর বাংলাদেশি মানুষরা যায়, সেই সৌদি আরবের বেশিরভাগ মানুষেরাই একটা সময় কাজের খোঁজে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেত। সেখানে তারা সাফাই কর্মী অথবা মজুরের কাজ করে নিজের জীবন কাটাত। এসব ছাড়াও সে সময় সৌদি আরবের লোকেদের আয়ের প্রধান রাস্তা ছিল মক্কা ও মদিনা। মক্কা ও মদিনা ইসলাম ধর্মের প্রধান ধার্মিক স্থান হওয়ায় এবং কুরআনে উল্লেখিত আছে যে জীবনে অন্তত একবার হজ যাত্রা করা উচিত। তাই সারা বিশ্ব থেকে প্রচুর মুসলিমরা সৌদি আরবে আসেন হজ করতে। আর যেহেতু ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বের মধ্যে দ্বিতীয় সংখ্যক, তাই সেই হজ যাত্রীদের সংখ্যাও প্রচুর। বাইরের দেশ থেকে হজ করতে আসা লোকেদের থেকে সৌদি আরবের লোকেরা টাকা রোজগার করতে পারত, আর অনেক বছর ধরে তারা এভাবেই চলত। যে সময়ের কথা এখানে বলছি, তখন এই দেশের সব জায়গায় বিদ্যুৎ সরবরাহও ছিল না। এমনকি ১৯৫০ সাল পর্যন্ত সৌদি আরবের অবস্থার তেমন কোনো উন্নতিও হয়নি। ঠিক সেই সময়টায় আমেরিকার একজন বড় ডাক্তার সৌদি আরবের রাজা আব্দুল আল আজিজের চিকিৎসা করানোর জন্য সৌদি আরবে এসেছিলেন। ডক্টর ক্রেন একজন ডাক্তার হওয়ার পাশাপাশি ফটোগ্রাফি করতেও খুব পছন্দ করতেন। তিনি সবসময় নিজের সাথে একটি করে ক্যামেরা রাখতেন। এমনকি তার ব্যাপারে এটাও বলা হয় যে তিনি ঘুমানোর সময় গলায় নিজের ক্যামেরা ঝুলিয়ে রাখতেন। ডক্টর ক্রেন যখন সৌদি আরবে আব্দুল আজিজের চিকিৎসা করাতে আসেন, তখন তিনি সেখানকার অনেক ছবি নিজের ক্যামেরায় বন্দী করেছিলেন। আর সেই ছবিগুলোর মধ্যে এখনো কিছু ছবি পাওয়া যায়। আর এই ছবিগুলো দেখে অনুমান করা হয় যে সেই সময় সৌদি আরবের অবস্থা কতটা খারাপ ছিল। দেখুন, ব্যবসা বাণিজ্য কিন্তু সেই সময় সৌদি আরবে খুব একটা হতো না। আর যেহেতু সৌদি আরবে জলের খুব অভাব ছিল, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্কারের ব্যবহার করা হতো। ওই সময় সেখানকার মানুষেরা মাটির বাড়ির বদলে কংক্রিটের বাড়ি বানাতে শুরু করেছিল। রাস্তার হাল খুবই খারাপ ছিল। সাধারণ সৌদি আরবের বাসিন্দাদের খরচ চালানো কষ্টকর ছিল। এমনকি পড়াশোনা করার ঠিকঠাক সুযোগ ছিল না। আর বেশিরভাগ লোকই অশিক্ষিত ছিলেন। তারা রাস্তায় বসবাস করতেন। তারা ফ্রি টাইমে এন্টারটেইনমেন্টের জন্য বাজ পাখির সঙ্গে খেলা করত বা শিকার করতে বেরিয়ে পড়ত। বিলাসবহুল জীবনযাপনের কোনো সুযোগই সে সময় সৌদি আরবের লোকেদের ছিল না। তারা যেমন তেমন করে কোনোভাবে শুধুমাত্র নিজেদের জীবনটা কাটিয়ে দিত। কিন্তু ১৯৭৬ সালে সৌদি আরবের হাল বদলাতে শুরু করে, যখন সৌদিতে খনিজ তেলের উৎপাদন লাগাতার বাড়তে থাকে। এই খনিজ তেলের উৎপাদন বাড়ার সাথে সাথে সৌদি আরবের আয় বাড়ে এবং সামাজিক অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের সরকার সেখানকার মানুষদের উন্নতির জন্য কাজ শুরু করে। সাধারণ মানুষের জন্য সরকার থেকে খাবার এবং জলের ব্যবস্থা করে দেয়া হয় এবং সম্পূর্ণ সৌদি আরবের সার্বিক বিকাশের দিকে নজর দেয়া হয়। এরপর সেখানকার বেশিরভাগ লোকই তেলের খনিতে কাজ
করতে শুরু করে, আর তাদের সেই উন্নতির ফল সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে। কিন্তু বর্তমানে সৌদি আরব সফলতার চূড়ায় দাঁড়িয়ে রয়েছে। সেই সফলতা পাওয়া মোটেও অতটা সহজ ছিল না। তুর্কির সাথে সৌদি আরবের শত্রুতার ব্যাপারে সাধারণত আমরা সবাই একটু আধটু জানি, তবে শত্রুতা কিন্তু মোটেও এখনকার নয়, বরং শত্রুতা কয়েকশো বছরের পুরানো। 1700 শতাব্দীতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলাম ধর্মের প্রচারের উপর জোর দেয়া হয়, আর প্রচুর পরিমাণে লোক ইসলাম ধর্ম গ্রহণও করেছিল। আর সে সময় ধীরে ধীরে সৌদি আরব পৃথিবীর কাছে একটা জনপ্রিয় জায়গা হয়ে ওঠে। তবে এই জনপ্রিয়তা যে শুধুমাত্র সৌদি আরবের আয় বাড়িয়েছিল তা কিন্তু নয়, বরং এই জনপ্রিয়তা সৌদি আরবকে তার রাজত্ব বিস্তারে বিরাট সাহায্য করেছিল। 1740 সালে প্রথমবার আরবে রাজশাসন শুরু হয়। আদিবাসী শাসক মোহাম্মদ বিন সাউদ একজন ধার্মিক নেতা মোহাম্মদ বিন আল বাহাবের সাথে মিলে একটা সংগঠন শুরু করেন। 1786 সালে সে সংগঠন তাদের প্রথম বিজয় যাত্রা শুরু করে এবং তারা মক্কা ও মদিনার দখল করে নেয়। আর এর মধ্যে ওয়াহাবি আন্দোলনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু 1816 সালে অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য সৌদি আরবের উপর কবজা করে ফেলে। আর প্রথম যে সৌদি আরবের রাজত্ব শুরু হয়েছিল সেটা এখানে শেষ হয়ে যায়। দ্বিতীয়বার সৌদি আরবের রাজত্ব শুরু হয়েছিল, সেটা 1824 সাল থেকে 1866 সাল পর্যন্ত চলেছিল এবং এরপর আরও একবার অটোমান এম্পায়ার রিয়াদ সহ অন্যান্য এলাকা কবজা করে ফেলে। আর বলা হয় 1940 সালে আব্দুল আল আজিজ মাত্র 40 জন সেনাকে নিয়ে রিয়াদ পুনর্দখল করে। আর সে সময় অটোমান এম্পায়ার ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সৌদি আরবে আরও জোর কদমে তেলের সন্ধান শুরু হয়। 1922 সালে নিউজিল্যান্ডের মাইনিং ইঞ্জিনিয়ার মেজর ফ্র্যাঙ্ক হোলম্যানকে সৌদি আরবের পূর্ব দিকে তেল খোঁজার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু মেজর ফ্র্যাঙ্ক অসফল হন। আবার 1925 সালে আমেরিকান ইঞ্জিনিয়ার কালটুচেল সৌদি আরবে তেলের খোঁজ চালান, আর তিনিও অসফল হন। তবে তিনি তেলের খনি খুঁজে পাননি ঠিকই, কিন্তু সৌদি আরবে যে বিশাল পরিমাণে তেলের খনি আছে সেই ব্যাপারটি তিনি প্রমাণসহ নিশ্চিত করতে পারেন। সৌদি আরবে যখন এই তেলের খোঁজ চলছিল তখনই 1932 সালে বাহরাইনে তেলের খোঁজ পাওয়া যায়। আর এরপরই সৌদি আরবের সরকার আরও জোর কদমে তেলের খোঁজ শুরু করে। 1934 সালে পুনরায় তেলের খোঁজ শুরু হয়, কিন্তু তারা এবারও অসফল হন। এরপর 1938 সালে প্রথমবার আমেরিকার একটি কোম্পানি সৌদি আরবের মাটির নিচে বিশাল পরিমাণে তেলের ভাণ্ডার খুঁজে পায়। এরপর 1939 সালে তেল সাপ্লাইয়ের জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। আর এখনো পর্যন্ত সৌদি আরবে কত তেল সঞ্চিত আছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্য কারো কাছেই নেই, কারণ সৌদি আরব এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং ফাইলস খুবই গোপনীয় রাখে। যদিও সৌদি আরবের সরকারি আধিকারিক থেকে পাওয়া তথ্যানুযায়ী তাদের কাছে 250 বিলিয়ন ব্যারেল তেল এখনো রয়েছে। এখন সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হলো সৌদি আরবের এত ধনী হয়ে ওঠার পেছনের কারণটা কি? যেখানে নাইজেরিয়া, ভেনেজুয়েলার মতো ওয়েল রিচ কান্ট্রিগুলো এত গরিব, সেখানে সৌদি আরব কিভাবে এত ধনী হয়ে উঠল? আসলে সৌদি আরব ধনী হয়ে ওঠার পেছনে সব থেকে বড় অবদান ছিল তার লোকেশনের। হ্যাঁ, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এশিয়ার এই জায়গাটা সারা বিশ্বের মধ্যে সব থেকে যুদ্ধবহুল অংশগুলোর মধ্যে একটা। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য সবাই এই আরব দেশগুলোকে কন্ট্রোল করতে চেয়েছে। আর যখন 1960-এর দশকে বিপুল পরিমাণে তেলের ভাণ্ডার পাওয়া যায় তখন আমেরিকা সৌদি আরবের সাথে নিজেদের পার্টনারশিপ জোরদার করে। এতে তারা সৌদি আরবের তেলের উপরে নিজেদের একটা কন্ট্রোল বজায় রাখে। পাশাপাশি সৌদি আরবের মাধ্যমে সারা বিশ্বে একটা বিশাল সংখ্যক মানুষের উপরেও তাদের কন্ট্রোল তৈরি হয়। আর আমেরিকার কারণে সৌদি আরবের তেলের চাহিদা সারা বিশ্বে অনেকটাই বেশি হয়। এছাড়া সৌদি আরবের আইন কঠিন হওয়ায় এখানে ভেনেজুয়েলা বা নাইজেরিয়ার মতো করাপশন করার জায়গাটাও নেই। ফলে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছে সৌদি আরব। তো বন্ধুরা, এই ছিল সৌদি আরবের উত্থানের গল্প। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।